যখন কোনো দেশে হঠাৎ কড়া অস্ত্র নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও হঠাৎ প্রচুর শক্তিশালী অস্ত্র দেশে ঢুকে পড়ে তখন কী হবে? এই নিয়ে আজকের সিরিজ ট্রিগার, যেটি কিনা 2025 সালে রিলিজ হয়েছে। চলুন শুরু করা যাক। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে যার নাম জিয়ং তে। সে তার ক্লাসরুমে গিয়ে গিটার কেস থেকে একটি বন্দুক বের করে তার টিচার এবং ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে গুলি করে এবং সে নিজেকে শ্যুট করে। এরপর আমরা বুঝতে পারি এটা তার কল্পনা ছিল, কারণ সে মানসিক অসুস্থতায় ভুগছিল। এরপর জিয়ংতে তার সাইকোলজিস্টের কাছে যায় এবং তার অবস্থার কথা তাকে জানায়। অন্যদিকে আমরা এক মহিলাকে দেখতে পাই যে কিনা একটি লোকের রুমের সামনে গিয়ে দরজা নক করছিল এবং বলছিল, তুমি কয়েক মাস ধরে ভাড়া দাওনি, দরজা খোলো। কিন্তু লোকটি যখন দরজা খুলছে না, তখন সে মহিলাটি ভিতরে ঢুকলো এবং দেখলো যে লোকটি সুইসাইড করেছে। এরপর ডিটেকটিভ আসলো এবং দেখলো লোকটির পকেটে কয়েকটি গুলি রয়েছে। এটা দেখে ডিটেকটিভ অফিসার লিদুকে কল করে এবং অফিসার লিদু এসে রুমটি ভালো করে লক্ষ্য করে এবং রুমের এক কোণে দেখতে পায় ছাদের দেওয়ালের উপরে ভিজে আছে এবং সেখানকার স্কচ টেপ সরালে তার উপর আরো অনেকগুলো গুলি পড়ে এবং এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। এরপর আমরা জিয়ং থেকে দেখতে পাই তার স্বপ্ন ছিল সাউথ কোরিয়ার সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার, কিন্তু সে টানা 9 বার ফেল করেছিল। আজ তার পরীক্ষার প্রস্তুতির 10তম বছর। জিয়ং তে বর্তমানে একটি কোচিং ডরমিটরিতে ভাড়া থাকে। সে চেয়েছিল সম্পূর্ণ মনোযোগ দিয়ে 10তম পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, কিন্তু মনে হলো সে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। বাম পাশের রুমে থাকতো এক গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, যারা প্রায় শব্দ করতো এবং হাসি ঠাট্টা করতো। আর ডরমিটরির দেওয়ালে সাউন্ড প্রুফিং খুবই খারাপ ছিল। সেই শব্দ জিয়ংতের কানে আসতো, যার জন্য সে পড়াশোনা করতে পারছিল না। অন্যদিকে পরের দিন লিদু তার নতুন পুলিশ সদস্য জিয়ং ইউকে নিয়ে বের হয়। একটা অভিযোগ এসেছিল। তার কারখানা গেটের সামনে পৌঁছালো। এক মহিলা হাতে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। জিয়ং ইউ কিছু না বুঝেই এগিয়ে গিয়ে বলল, এখানে দাঁড়ানো যাবে না। মহিলাটি রেগে উত্তর দিল, আমি তো প্রতিদিনই দাঁড়াই, এখানে আজ কেন পারবো না? লিদু দ্রুত এগিয়ে এসে শান্তভাবে বলল, আন্টি একটু পাশে সরে দাঁড়ান। তারপর জিয়ং ইউকে বোঝালো, কোরিয়ায় আইনে একজন মানুষ একা প্রতিবাদ করতে পারে, কিন্তু 2 জন বা তার বেশি হলে সেটি সমাবেশ করতে হয় আর তার জন্য অনুমতি নিতে হয়। আজ আরেকজনও এখানে প্রতিবাদ করেছে, তাই অভিযোগ উঠেছে। বোর্ডে যে ফোন নম্বর ছিল সেটি আসলে লিদু এর। সেই মহিলাটিকে গোপনে সুরক্ষা দিচ্ছিল। হঠাৎ কারখানা মালিক গেট দিয়ে বের হলো। মহিলাটি কান্না জড়িত কণ্ঠে তার পেছনে ছুটলো আর বলল, আমার ছেলের মৃত্যুর ব্যাখ্যা দিন, ন্যায় বিচার দিন। কিন্তু কারখানার কর্মচারীরা তাকে আটকায়। জিয়ং ইউ অবাক হয়ে লিদুর দিকে তাকায় এবং জিজ্ঞেস করে, এমন কেন হচ্ছে? লিদু বলল, আন্টির ছেলে ছিল আউটসোর্স কর্মচারী, নিয়মিত কর্মীর 1/3 বেতন পেত, অথচ সে করত সবচেয়ে বিপজ্জনক কাজ। কিন্তু এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কারখানার মালিক দায় নিল না, কেউ ক্ষমাও পর্যন্ত চাইল না, উল্টো জোর করে ছেলেটার দেহ পুড়িয়ে দিল। অন্যদিকে আমরা ডরমিটরি সিন দেখতে পাই, যেখানে জিয়ংতে খাবার নিচ্ছিল এবং শেয়ার করা ফ্রিজ খুলে দেখলো যে তার মায়ের দেওয়া কিমচি আবার কেউ খেয়ে ফেলেছে এবং সে কি খেয়েছে সেটি তার জানা ছিল না। এটি দেখে সে ডরমিটরি যে পরিচালনা করে তার কাছে অভিযোগ করলো। ডরমিটরি শান্তি বজায় রাখা ছিল তার দায়িত্ব, কিন্তু সে সারাদিন টিভি শোতেই বিজি থাকতো। সেই জিয়ংতের কথায় পাত্তা দিল না, বরং সে তাকে ব্যঙ্গ করে বলল, সারাদিন বই পড়তে পড়তে তুই পাগল হয়ে গেছিস। এসব কথা শুনে জিয়ংতে ভেঙে পড়া মানসিক অবস্থা আরো খারাপ হয়ে করে দিল। আসলে অনেকদিন ধরে জিয়ংতে মানসিক অসুস্থতায় ভুগছিল। ওষুধ খেতে হতো, কিন্তু সে ভাবতো ওষুধ খেলে পড়াশোনা ক্ষতি হবে, তাই সে ওষুধ খেত না। ডরমিটরি পরিচালক তাকে তাড়িয়ে দিল। এরপর তার ডান পাশের রুমে থাকে এক ট্যাটুম্যান লোক। সে ছিল বেকার, কোনো কাজ করতো না, সারাদিন শুধু ভিডিও গেম খেলতো, ভলিউম জোরে চালিয়ে দিয়ে। তাই সে ট্যাটুম্যানের রুমে গেল, কিন্তু তার ভীতু স্বভাবের কারণে তার রাগ চেপে ধরে রেখে বলল, ভাই ধূমপানটা করবেন না আর গেমের ভলিউমটা একটু কমান, কারণ অন্যরা বিরক্ত হয়। কিন্তু ট্যাটুম্যান তার কথায় পাত্তা দিল না, উল্টো জিয়ং থেকে ঘুষি মারতে উঠলো আর তাকে হুমকি দিল, নেক্সট ঝামেলা করলে আর ছেড়ে দিবে না। জিয়ং তে মারামারি করতে পারতো না, তাই সে চুপচাপ সহ্য করে নিল। এরপর সে তার রুমে ফিরে এলো। পাশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তখনও শব্দ করছিল আর ট্যাটুম্যান তখনও জোরে জোরে গেম খেলছিল। তখন জিয়ং তে রেগে তার গিটার কেস বের করলো এবং কেস খুলতেই দেখা গেল ভিতরে আসলে একটি সাবমেশিন গান। তখন সে গুলি ভরে ট্যাটুম্যানের রুমের দিকে তাক করলো। শুধু ট্রিগার টানলে পৃথিবী শান্ত হয়ে যাবে আর সে মন দিয়ে পড়াশোনা করতে পারবে। যখনই সে ট্রিগারটি টান দিবে, তখনই তার সাইকোলজিস্টের কথা মনে পড়লো।
সাইকোলজিস্ট বলেছিল প্রত্যেক মানুষের ভিতরে নেতিবাচক আবেগ থাকে, শুধু নিয়ন্ত্রণের উপায়টাই হচ্ছে আলাদা। প্রত্যেকের মনে একটি ট্রিগার থাকে, এখন নিজেকে নিয়ন্ত্রণ করে সেটি না টানা। এই কথা মনে করে জিয়ংতে শেষ পর্যন্ত সাবমেশিন গান নামিয়ে ফেললো। অন্যদিকে ওয়াটার পিউরিফাই কোম্পানি থেকে একটি মেয়ে ওয়ার্কার উনসুং এর বাড়িতে আসে ফিল্টার পাল্টানোর জন্য। মেয়েটি যখন নিচে ঢুকে কাজ করছিল তখন সে উনসুং এর পায়ে একটি ইলেকট্রনিক অ্যাঙ্কল ব্রেসলেট লক্ষ্য করে। সাউথ কোরিয়ায় শুধু সেই অপরাধীরাই ইলেকট্রনিক অ্যাঙ্কল ব্রেসলেট পরে যাদের পুনরায় অপরাধ করার ঝুঁকি রয়েছে এবং যাদের কঠোর তত্ত্বাবস্থায় রাখা হয়। সেই মেয়েটি হতবাক হয়ে উনসুং এর দিকে তাকালো। তার আচরণ অস্বাভাবিক ছিল। এরপর মেয়েটি দ্রুত কাজ শেষ করে চলে যেতে লাগলো, কিন্তু উনসুং দরজা বন্ধ করে দিল, কারণ তার খারাপ কিছু করার উদ্দেশ্য ছিল। ঠিক এই সময়ে অফিসার লিদু এসে দরজাটা আটকালো, কারণ উনসুং এর অ্যাঙ্কল ব্রেসলেটের সিগন্যাল আগে খারাপ ছিল। লিদু তার নতুন পুলিশ সদস্য জিয়ং ইউকে নিয়ে পরিস্থিতি যাচাই করতে এসেছিল। এরপর মেয়েটি নিরাপদে চলে গেল। লিদু জিয়ং ইউকে বলল, অ্যাঙ্কল ব্রেসলেট পরীক্ষা করো। নিজে বাইরে গিয়ে মেয়েটিকে সান্ত্বনা দিল। রুমের ভিতরে জিয়ং ইউ ব্রেসলেটটি দেখতে চাইল, কিন্তু উনসুং সাহায্য করতে চাইল না। এরপর সে হাতে একটি চপস্টিক নিয়ে জিয়ং ইউর দিকে এগিয়ে গেল। যখন সে চপস্টিকটি জিয়ং ইউর ঘাড়ে আঘাত করবে তখনই লিদু চলে এলো এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। উনসুং চিৎকার করে বলল, পুলিশ আমার মানব অধিকার অবহেলা করছে। আমার অপরাধ যতই গুরুতর হোক না কেন, আমারও অধিকার আছে। কেন তারা আমাকে নিয়ন্ত্রণ করছে? আমি এটি কখনো মেনে নিব না। লিদু ঠান্ডা দৃষ্টিতে তাকালো আর বলল, ঠিক মানবাধিকার সম্মানের কারণে তোমাকে এই ব্রেসলেট পরতে হয়েছে। তারপর সে পেছনে না তাকিয়ে চলে গেল। এরপর আমাদেরকে জিয়ং থেকে দেখানো হয় যে কিনা এক কোণে বসে রাতে খাবার খাচ্ছিল। পাশের টেবিলে তিনজন ছেলে সাউথ কোরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলছিল এবং হাসাহাসি করছিল। জিয়ংতে সহ্য করতে না পেরে তাদের সামনে গিয়ে কোচিং সেন্টারের নিয়মপত্র দেখিয়ে বলল, এখানে শব্দ করা নিষেধ। তখন তাকে পাগল ভেবে তাকালো। রাতে জিয়ংতে কিছু লিখছিল। হঠাৎ পাশের রুম থেকে আবার শব্দ এলো মেয়েটির চিৎকারের। সে আবার ছেলেটিকে বলল এরকম শব্দ না করতে, কিন্তু ছেলেটি তাকে ঠাট্টা করে বলল, বেচারা জিয়ংতে, হিংসে হচ্ছে নাকি? তারপর তারা ইচ্ছে করে আওয়াজ আরো বাড়িয়ে দিল। এরপর জিয়ংতে রেগে দেওয়ালে তাদের উপর গুলি চালালো, আর সে দেখলো মেয়েটি পুলিশকে কল করছে। জিয়ংতে রেগে পাতলা দেওয়াল বড় করে ফুটো করে ফেললো এবং মেয়েটির কাছ থেকে ফোন কেড়ে নিল। এরপর সে নিজেই পুলিশকে ডরমিটরির ঠিকানা বলল এবং সে যে মানুষ হত্যা করেছে তাও বলল। এরপর জিয়ংতে সে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের রুমে ঢুকলো এবং দেখলো তারা তখনও বেঁচে আছে এবং সে আরো গুলি করলো। এবার সে ট্যাটুম্যানের রুমে গেল এবং তাকে বলল, তুমি তো বন্দুকের গেম খেলতে পছন্দ করো, চলো আজকে সত্যিকারের গেম খেলবো। এরপর সে ট্যাটুম্যানকে গুলি করতে লাগলো এবং ট্যাটুম্যান হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগিয়ে গেল এবং কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। এই সময় জিয়ংতে শুনলো ডরমিটরি পরিচালক পুলিশ ডাকছে। সে ছুটে গিয়ে তার মাথায় গুলি করলো এবং তাকেও শেষ করে দিল। তখন জিয়ংতে সম্পূর্ণ রাগে অন্ধ হয়ে গিয়েছিল। সে মেইন দরজা লক করে দিল এবং যাকে সামনে পাচ্ছে তাকে গুলি করতে লাগলো।